প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের পুলিশগাড়ি স্কুল অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মামুন মিয়া, হিসাব বিজ্ঞান শিক্ষক, তোমাদেরকে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায়, আর অধ্যায়ের শিরোনাম হচ্ছে আমাদের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো বিষয়ে যাওয়ার আগে আমি একটু বলতে চাই, আমরা এই অধ্যায়টা শিখে কি কি জানতে পারবো। আমরা এই অধ্যায়টা শিখে জানতে পারবো মূলধন জাতীয় লেনদেন কোনগুলো, মুনাফা জাতীয় লেনদেন কোনগুলো, বা মূলধন জাতীয় লেনদেন বলতে আমরা কি বুঝি, মুনাফা জাতীয় লেনদেন বলতে কি বুঝি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এখানে খেয়াল করো, আমি এখানে একটি বৈশিষ্ট্য লিখেছি, যেখানে ছিল আমাদের মূলধন জাতীয় লেনদেন 1 বছরের অধিক সময় ব্যবসায়ে বিদ্যমান থাকে, এর আর্থিক অঙ্কের পরিমাণ বড় এবং এটি অনিয়মিত ঘটে। তার মানে কি, প্রতিটি ব্যবসার মধ্যে দুই ধরনের লেনদেন সংঘটিত হয়, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন কি, যে লেনদেনটি কোনো প্রতিষ্ঠানে 1 বছরের বেশি সময় ব্যবহৃত হয়, অনিয়মিত ঘটে এবং টাকার পরিমাণ বেশি হয়, সেটাকে আমরা সচরাচর মূলধন জাতীয় লেনদেন বলি। এখন মূলধন জাতীয় লেনদেনের মাধ্যমে আমরা কি কি অর্জন করতে পারি? মূলধন জাতীয় লেনদেনের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের মূলধন বিনিয়োগ করতে পারি, প্রতিষ্ঠানে আমরা কি করতে পারি, সম্পদ ক্রয় করতে পারি, এবং সম্পদটা ব্যবহার উপযোগী করার জন্য যে যে খরচগুলো আছে সেগুলো আমরা করতে পারি। এখন আসি আমরা মূলধন জাতীয় ব্যয় আরেকটু গভীর। মূলধন জাতীয় ব্যয়গুলোকে আবার, মূলধন জাতীয় লেনদেনগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, আর একটা হচ্ছে মূলধন জাতীয় প্রদান বা ব্যয়। মূলধন জাতীয় প্রাপ্তি কি? মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে যার মাধ্যমে আমরা যে প্রাপ্তিগুলো আমাদের প্রতিষ্ঠানে 1 বছর বা তার বেশি সময় থাকে, বা যে লেনদেনগুলো আমাদের অনিয়মিত হয়, যার মাধ্যমে আমরা অর্থ পাই, সেগুলোকে কি বলবো আমরা? মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আমরা সচরাচর দেখি 3টি জিনিস। মূলধন জাতীয় প্রাপ্তি আমরা মনে রাখবো 3টি জিনিস। 1, ব্যবসায় মূলধন বিনিয়োগ করা। 2, প্রতিষ্ঠানের জন্য ঋণ গ্রহণ করা। 3, স্থায়ী সম্পদ বিক্রয় করা। এখন প্রশ্ন হতে পারে যে কিভাবে এবং মূলধন জাতীয় প্রাপ্তি হয়। আমরা যদি খেয়াল করি, আমরা ব্যবসায় যদি মূলধন বিনিয়োগ করি তাহলে প্রতিষ্ঠানের অভ্যন্তরে টাকা আসে, এবং মূলধনটা আমাদের প্রতিষ্ঠানটা যতদিন মূলধনটা ততদিন ব্যবহৃত হয়। 2, ঋণ গ্রহণ। দেখা যায় আমরা সচরাচর ঋণগুলো কোনো প্রতিষ্ঠান 2 বছর, 5 বছর, 10 বছরের জন্য সংগ্রহ করে। ঋণ গ্রহণ করার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন ঘটে, প্রতিষ্ঠানের টাকা বৃদ্ধি পায়, এবং ঋণটা প্রতিষ্ঠান নিয়মিত করে না, তারা মাঝে মধ্যে ঋণ গ্রহণ করে এবং সেটা দীর্ঘকাল পর্যন্ত ব্যবহার করে। তারপর হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়। একটি প্রতিষ্ঠান তার স্থায়ী সম্পদ বিক্রয় করলে প্রতিষ্ঠানের অভ্যন্তরে টাকা আসে। আবার যদি আমরা দেখি স্থায়ী সম্পদটা বিক্রয় করে, এখন স্থায়ী সম্পদ বিক্রয় কিন্তু নিয়মিত হয় না, দেখা যায় মাঝে মধ্যে হয়। কখনো 10 বছর, 5 বছর পরে আমার একটা সম্পদ নষ্ট হলো, আমি সেটা বিক্রয় করে দিলাম, সেটা হচ্ছে কি আমার মূলধন জাতীয় প্রাপ্তি। মনে রাখতে হবে, আমি আবারও বলি, প্রতিষ্ঠানের 3টি কারণে মূলধন জাতীয় প্রাপ্তি হয়। তোমাদের অঙ্কে বা সৃজনশীলে বা বিভিন্ন পরীক্ষার প্রশ্নে তোমরা দেখবে, তোমাদের প্রায় সময় বলে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কি। এখন আমাদের অনেকগুলো তথ্য দেওয়া থাকে, ওইখান থেকে আমাদেরকে বের করে নিতে হবে যে কোনগুলো মূলধন জাতীয় প্রাপ্তি। আমরা এই জন্য মনে রাখার কৌশলের জন্য 3টি জিনিস, আবারও বলি 3টি জিনিস মনে রাখবো। মূলধন জাতীয় প্রাপ্তি 3টি কারণে হয়। 1, প্রতিষ্ঠানের মূলধন বিনিয়োগ করলে। 2, প্রতিষ্ঠানের ঋণ গ্রহণ করলে। 3, প্রতিষ্ঠান স্থায়ী সম্পদ বিক্রয় করলে। আশা করি বুঝতে পেরেছি। এখন যাবো আমরা মূলধন জাতীয় প্রাপ্তি। বলেছিলাম যে মূলধন জাতীয় লেনদেন আবার 2টা, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রদান। এখন যাবো মূলধন জাতীয় প্রদান বা মূলধন জাতীয় ব্যয়। একই কথা। মূলধন জাতীয় প্রদান কি? যে লেনদেনগুলোর মাধ্যমে প্রতিষ্ঠান থেকে অর্থ চলে যায় এবং ওইটা অনিয়মিত সংগঠিত হয়, সেগুলোই কি আমাদের মূলধন জাতীয় প্রদান, বা প্রতিষ্ঠানের সম্পদ অর্জন করা হয়। এক কথায় প্রতিষ্ঠানটাকে কর্মোপযোগী, প্রতিষ্ঠানটাকে চালিয়ে নেওয়ার জন্য, প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করার জন্য
প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করার জন্য যদি কোনো সম্পদ আমরা ক্রয় করি এবং ওই সম্পদটাকে ব্যবহার করার জন্য যে যে খরচগুলো আছে সেগুলোই হবে আমাদের মূলধন জাতীয় ব্যয়। তোমরা মনে রাখবে মূলধন জাতীয় ব্যয় কোনগুলো হতে পারে। মূলধন জাতীয় ব্যয় সচরাচর আমরা একটু মনে রাখবো, যেটা মূল উপাদানটা, যে প্রতিষ্ঠান যদি সম্পদ ক্রয় করে সেটা মূলধন জাতীয় ব্যয়। এখন প্রতিষ্ঠান কি সম্পদ ক্রয় করে, তাই না? প্রশ্ন যায় সম্পদ কোনগুলো, যে জিনিসটা প্রতিষ্ঠানের দীর্ঘকাল থেকে ব্যবহার করে, যেমন থাকতে পারে আসবাবপত্র, যন্ত্রপাতি, দালাল কোঠা, ভূমি, এইগুলো আমাদের থাকতে পারে। আরও থাকতে পারে অফিস সরঞ্জাম। এগুলো যদি প্রতিষ্ঠান ক্রয় করে সেটা হবে মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। এখন আমি এখানে লিখেছি সম্পদকে ব্যবহার উপযোগী করার যাবতীয় ব্যয়। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যে সম্পদটা ক্রয় করলাম ওই সম্পদটা ব্যবহার উপযোগী। আমি যদি তোমাদেরকে উদাহরণ দিই, যে আমি চিটাগং থেকে ঢাকাতে যন্ত্রপাতি আনবো। এখন আমি যন্ত্রপাতি ক্রয় করলাম, মনে করো যন্ত্রপাতি আমি ক্রয় করেছি যন্ত্রপাতি আমি ক্রয় করেছি 50,000 টাকা। এখন চিটাগং থেকে আমার ঢাকা অফিসে যন্ত্রপাতিগুলো আনতে আমার ব্যয়, এটাকে বলা হয় বহন খরচ। বহন খরচ কিসের বহন খরচ? যন্ত্রপাতি বহন খরচ বললাম আমার 2000 টাকা। শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, কারণ আমাদের এই কথাটা বুঝতে হবে। যন্ত্রপাতি বহন খরচ হচ্ছে 2000 টাকা। এখন আমি যন্ত্রপাতিগুলো আনবো, আমাকে প্রতিষ্ঠানের উৎপাদনটাকে চালাতে হলে যন্ত্রপাতিগুলোকে কি করতে হবে? আমার কোথাও বসাতে হবে, সেট আপ করতে হবে। এটাকে বলা হয় যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় ধরলাম আমার 5,000 টাকা। এখন আমি ভাগ করব যে আসলে আমার এগুলো কি মূলধন জাতীয় ব্যয় নাকি কোনো মুনাফা জাতীয় ব্যয়। যেমন একটু খেয়াল করা, আমি প্রথমেই বলেছি মূলধন জাতীয় ব্যয়গুলো আমরা অনিয়মিত করে থাকি। অনিয়মিত কি? একটি প্রতিষ্ঠান কি দৈনিক, আমরা যদি প্রশ্ন করি একটি প্রতিষ্ঠান কি দৈনিক মূলধন যন্ত্রপাতি ক্রয় করে? না, দৈনিক যন্ত্রপাতি ক্রয় করে না। প্রতিষ্ঠান কি করা হয়, একটা যন্ত্রপাতি ক্রয় করে সেটা 5 বছর, 10 বছর বা 20 বছর বা তারও অধিক সময় তারা ব্যবহার করে। এখন এই যন্ত্রপাতির জন্য যে ব্যয়গুলো আমরা দিয়েছি, অনেকের কনফিউশন থাকতে পারে যে আসলে এইগুলো তো ছোট টাকা। আসলে ছোট টাকা না। আমি যদি দেখি, আমি যদি আরেকটা উদাহরণ দিই, মনে করো আমি আমার বাসা থেকে 5 কিলোমিটার দূর থেকে একটি ফ্রিজ ক্রয় করলাম 30,000 টাকা। এখন আমার ওই ফ্রিজটা বাসায় আনতে খরচ গেছে আরো ভ্যান ভাড়া 500 টাকা। তাহলে আমার ফ্রিজটার দাম কত? 30,000 না 30,500? অবশ্যই 30,500। কেন? কারণ হচ্ছে আমার এই যে ভ্যান ভাড়া এটা আমার ফ্রিজের সাথে অন্তর্ভুক্ত হবে। ঠিক এমনই ভাবে একটি সম্পদ ক্রয়, আমরা প্রথমে লিখেছি যে সম্পদকে ব্যবহার উপযোগী করার যাবতীয় ব্যয়। এখন সম্পদটা শুধু ক্রয় করলেই হবে না, সেটাকে আমার ব্যবহার করতে হবে। ব্যবহারটা কিভাবে করব? সেটাকে আমার প্রতিষ্ঠানে আনতে হবে, আমাকে কি করতে হবে? ট্রাক থেকে নামাতে হবে, তারপরে প্রতিষ্ঠানে আমার এটাকে উৎপাদন করার জন্য আমাকে কি করতে হবে? সংস্থাপন করতে হবে, মানে সেট আপ করতে হবে, বসাতে হবে, যে আমি এখানে বসে এইভাবে কোনটা উৎপাদন করব। তাহলে আমি যদি বলি এই তিনটা একসাথে যোগ করলে হয় আমাদের 57,000 টাকা। 57,000 টাকা। এই 57,000 টাকাই হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি আলোচনা করব মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়টা কি? যে ব্যয়টা আমাদের নিয়মিত সংগঠিত হয়। নিয়মিত মানে কি? সেটা হয়তো দৈনিক কয়েকবার হতে পারে, আবার নাও হতে পারে, সপ্তাহে কয়েকবার হতে পারে, মাসে কয়েকবার হতে পারে। মোট কথায় একাধিকবার ব্যয়টা হয়। ওইটাকে একাধিকবার আমরা যে লেনদেনটা করবো সেটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেন। এখন মুনাফা জাতীয় লেনদেনটা আমরা কিভাবে চিনব? মুনাফা জাতীয় লেনদেনটা 1 বছর বা তার কম সময়ে ব্যবসায় বিদ্যমান থাকে।
যেমন যদি বলি, যেমন একটা প্রতিষ্ঠান সে মুদি দোকানদার, তাহলে তার প্রতিষ্ঠানে যে সে মুদি মালামালগুলো, গ্রোসারি জিনিসগুলো আনে, সেগুলো কি তার 5 বছর 10 বছর থাকে না, সেগুলো বিক্রি করে আবার 1 মাস পরে আনে, 15 দিন পরে আনে। তাহলে আমরা দেখতে পেলাম যে মুনাফা জাতীয় লেনদেনটা 1 বছর বা তার কম সময় বিদ্যমান থাকে। এর অর্থের অঙ্কের পরিমাণ ছোট বলতে যেহেতু এটা নিয়মিত হয়, সেই কারণে এটার আর্থিক পরিমাণটা ছোট হওয়াটাই স্বাভাবিক, এবং এটা নিয়মিত ঘটে। যেমন প্রথমে বলেছি নিয়মিত, যে আমাদের এটা দৈনিক ঘটতে পারে, এক সপ্তাহে ঘটতে পারে, মাসে মাসে ঘটতে পারে, মানে নিয়মিত হয়, একটা সার্কেল কন্টিনিউয়াস চলে। যেমন আমি যদি উদাহরণ দিই, বেতন ভাড়া, তাহলে দেখো এই হিসাবগুলো, তারপর হচ্ছে ক্রয় বিক্রয়, এই যে এই জিনিসগুলো প্রতিষ্ঠান কি করে, যেমন বেতন প্রতিষ্ঠান নিয়মিত দেয়, মাসে মাসে বেতন প্রদান করতে হয়, দৈনিক বেতন প্রদান করতে হয়, তার মানে নিয়মিত ঘটে। ভাড়া, আমাদেরকে বাসা ভাড়া, বসতি ভাড়া নিয়মিত দিতে হয়, সেটা মাসে মাসে বা সপ্তাহে দিতে হয়। ক্রয়, আমাদের কোনো পণ্যের দরকার হলে আমরা যখন দরকার হয় তখনই কি করি, ক্রয় করি। বিক্রয়, একটি প্রতিষ্ঠান দেখা যায় দৈনিক কি করে, পণ্য বিক্রয় করে। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই হিসাবগুলো নিয়মিত সংগঠিত হচ্ছে। আশা করি সবাই খেয়াল করেছো আমাদের এই হিসাবগুলো, এমন আমাদের শত হিসাব আছে যেগুলো নিয়মিত সংগঠিত হয়। সেই কারণে এতগুলো আমার মনে রাখা সম্ভব, সেই কারণে আমি তোমাদেরকে বলছি যে কোথাও মূলধনটা যদি মনে রাখো, মূলধনগুলো বাদ দিলে বাকি সবগুলো চলে যাবে মুনাফা জাতীয়। এখন আমরা এটা দেখব মুনাফা জাতীয়, আমি আবারও বলি, আমাদের এই মূলধন জাতীয়গুলো যদি আমরা বাদ দেই, অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলি কি মুনাফা জাতীয়। আমাদের থাকতে পারে হচ্ছে পণ্য ক্রয় করলাম, পণ্য বিক্রয় করলাম, ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাড়া দিলাম, শ্রমিক কর্মচারীদের মজুরি বা বেতন দিলাম, বিদ্যুৎ বিল দিলাম, টেলিফোন বিল দিলাম, এমন হাজারো হিসাব আছে যেগুলো মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো শিক্ষার্থীরা তোমরা হয়তো এতটুকু বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে দেখাবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এতক্ষণ আমরা বললাম মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে, কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে এমন এক ধরনের ব্যয় যে ব্যয়টা মনে করে এখন সংঘটিত হয়েছে, কিন্তু তার সুফল, তার ফলাফল আমরা কয়েক বছর কি করব, উপভোগ করব, তার ফলাফল বা সুবিধা কয়েক বছর পাবো, সেটাকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। মনে রাখবা, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় সচরাচর আমরা তিনটি পেয়ে থাকি। একটা হচ্ছে ব্যবসায় স্থানান্তর ব্যয়, এক নম্বর হচ্ছে ব্যবসায় স্থানান্তর ব্যয়, দুই হচ্ছে নতুন পণ্য গবেষণা ব্যয়, তিন হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, বা এককালীন তোমরা খেয়াল করবে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, আমি আবারও বলি যে এই ব্যয়টা আমরা হয়তো এখন সংগঠিত করেছি, তার ফলাফল কয়েক বছর কি করব, ভোগ করব, এটার সুবিধা ভোগ করব। আমি যদি একটা উদাহরণ দিই, মনে করো এককালীন বিজ্ঞাপন ব্যয়, যে আমি আজকে আমার একটা প্রোডাক্ট, একটা পণ্যের বিজ্ঞাপন দিলাম,
কিন্তু আগামী 1 বছর আমি এই 15টা বিজ্ঞাপন দিলাম না, তাহলে কি আমার 15টা বিক্রয় বন্ধ হয়ে যাবে? না, দেখা যাবে এই একটা বিজ্ঞাপনের কারণে আমার 15টা কয়েক বছর বিক্রয় হবে। এই কারণে এককালীন বিজ্ঞাপন ব্যয় বা বিলম্বিত বিজ্ঞাপন একই কথা। এটাকে আমরা কি করবো? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আরেকটা হচ্ছে ব্যবসা স্থানান্তর ব্যয়। ব্যবসা স্থানান্তর ব্যয়টা কি? যেমন মনে করো আমার ব্যবসা প্রতিষ্ঠান এখন নারায়ণগঞ্জ আছে, আমি আমার সব ব্যবসা প্রতিষ্ঠান ঢাকা নিয়ে যাব। তো ঢাকা যদি নিয়ে যাই তাহলে আমার যে নিয়ে যাওয়ার যে খরচটা, এই খরচটাকে বলা হবে কি? ব্যবসা স্থানান্তর ব্যয়। আরেকটা হচ্ছে নতুন কোনো গবেষণা ব্যয়। নতুন কোনো গবেষণা কি? যে আমি একটা পণ্য তৈরি করব, এখন পণ্যটা তৈরি করার আগে বিভিন্ন প্রতিষ্ঠান কি করে? তারা গবেষণা করে যে পণ্যটার ভালো দিকগুলো হবে, পণ্যটার উপযোগিতা, পণ্যটার উপকার, এই সবগুলো তারা গবেষণা করে। পণ্যটার কালার কি হবে, আয়তন কি হবে, আকার কি হবে, এগুলো তারা গবেষণা করে। এই গবেষণা ব্যয়টাও কি আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেনগুলো আবার দুই প্রকার। মুনাফা জাতীয় লেনদেনগুলো কি? দুই প্রকার। একটা হচ্ছে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি, আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় বা প্রফিট। মুনাফা জাতীয় আয় কি? যেগুলোর কারণে প্রতিষ্ঠানের আয় হয়, সচরাচর আমরা যেটা বলি সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। যেমন হতে পারে বিক্রয়, তারপর হতে পারে বিনিয়োগের সুদ, এইগুলো যেগুলোর কারণে প্রতিষ্ঠান কি করেছে? আয় করেছে। আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, যেগুলোর কারণে প্রতিষ্ঠানের ব্যয় হয়েছে, যেমন পণ্য ক্রয়, কর্মচারীদের বেতন প্রদান, দোকান ভাড়া করা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে দেখো, আজকে তোমরা যদি একটু খেয়াল করে শিখন করো, তোমরা মুনাফা জাতীয় লেনদেন কি ও এর ধরন বৈশিষ্ট্য, মুনাফা জাতীয় লেনদেন কি এর ধরন বৈশিষ্ট্য বুঝতে পারবে। আর তোমাদের বাসার কাজ থাকবে, তোমরা সৃজনশীল 1 হোমওয়ার্কটা প্র্যাকটিস করবে। যদি পারো করবে, হয়তো আমি নেক্সট ক্লাসে নেক্সট লেকচারে আমি সৃজনশীল 1 নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে এই অধ্যায় থেকে তোমরা 50টা এমসিকিউ তৈরি করবে এবং বাসায়, আমি আবারও বলি, এই করোনাকালীন সময়ে সবাই যতটুকু পারে নিরাপদ থেকে বাসায় যতটুকু বেশি পড়তে পারবে ততটুকুই তোমাদের জন্য উপকার। তোমরা বাসায় ভিডিওটা থেকে 50টা এমসিকিউ নিজেরা তৈরি করবে, ওইগুলো বাসায় পড়বে, শিখবে। কারণ আমরা যখন স্কুল খুলবো বা পরীক্ষা নেব, এগুলো থেকেই আমরা পরীক্ষাগুলো নেব। তো সকলকে আজকের মতো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, সবাই সাবধানে থাকবে। কিছুক্ষণ পর পর হাত, মুখ এগুলোতে সাবান দিয়ে ধৌত করবে। ধন্যবাদ সবাইকে।